জহরদা, আপনি একটু আগে যেটা বলছিলেন যে রাজনীতির লোকরাও কেউ কেউ বলে যে আপনি পলিটিক্যালি মিসফিট, এটা কি একটু অভিমানের সুর শুনলাম? কে বলে আপনাকে যে পলিটিক্যালি মিসফিট? অন্য দলের নাকি আপনার দলেরই কেউ কেউ না, বলে? আমি নিজে বুঝি রে বাবা। আমাকে অল্প বয়সের ছেলেরা বোঝাবে আমাকে? আমি নিজে বুঝি। যেটা আমি পারি সেটা আমি পারি, যেটা আমি পারি না সেটা পারি না। কিন্তু জহরদা, যে সময় দাঁড়িয়ে এটা তো সত্যি যে এই আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে গোটা রাজ্য জুড়ে যেভাবে আমরা প্রতিবাদের ঢেউ দেখছি তা বেনজির সাম্প্রতিক অতীতে। সেখানে দাঁড়িয়ে যখন সরকার প্রবল চাপের মুখে, তখন শাসক দলের সাংসদ তিনি ক্রিজ ছেড়ে দিচ্ছেন, এ নিয়ে তো আপনাকে প্রশ্নের মুখেও পড়তে হতে পারে। ভাই, আমি কোনোদিন ক্রিজে ছিলাম না, ঠিক আছে? আমি বেশিরভাগ যেমন স্ট্যান্ডেই কাটিয়েছি। আমি ক্রিজে ছিলাম না রাজনীতিতে। আমি দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে 10টা লোক আমার কথা শুনতো না। আমি তো এই নয় রে, বক্তা নয়। আমি না, মানে রাজনৈতিক বক্তা নয়। রাজনৈতিক বক্তা যারা আছে তাদের কথা শুনে আমি তো কোনো জায়গায় কোনোদিন লেকচার দিতেও যাইনি রাজনীতির ব্যাপারে, কোনো ক্যাম্পেইনে যাইনি, কিছু না। হ্যাঁ, তো সেখানে আমার মূল্য কতখানি আমার নিজের সন্দেহ। হ্যাঁ, আমি বারবার বলবো যে সংসদে আমার একটা ভূমিকা ছিল, সবাই মেনেছে। সবচেয়ে মজার কথা হলো এই কদিন ধরে অপোজিশনের প্রায় 10, 12, 14 জন এমপি আমাকে ফোন করে বারবার বলছেন, দাদা আপনি ছাড়বেন না। আমি তার জানতাম না যে তারা আমার এইসব এত ফলো করে। বলে আপকি আওয়াজ হ্যাঁ, ইয়ে হ্যাঁ, ও হ্যাঁ, ওরা ওরা বলছে আমার সাথে না, ওরা অন্য দলের তারা বলেছে। এটা আমার কিরকম একটা অস্বস্তি লাগলো। কারণ আমি যাই না, তো তারা বললো। তারপরে তো বিজেপির লোকেরা কয়েকজন ফোন করে পলিটিক্স করার চেষ্টা করলো। আমি বললাম না, আমি আলোচনার মধ্যে ঢুকতে চাই না। তো আমি ক্রিজ ছাড়ার প্রশ্ন হয় যখন আমি ক্রিজে খেলি। আমি ক্রিজে কবে ছিলাম? ক্রিজে যারা আছে তারা তো মমতা ব্যানার্জির সাথে আছে, যারা বক্তৃতা দিতে পারেন, যারা পাবলিককে বলতে পারেন, যারা গণ আন্দোলন করেছে ওনার সাথে, যারা জেলে গেছে, তারা বলবে। আমি তো সেই ক্রিজের মতন নয়। অতএব আমার এটা পালিয়ে যাওয়ার কিচ্ছু না। কে পালায়? তোমার চিফ জাস্টিস তো এসে লাফিয়ে লাফিয়ে পোস্টটা নিয়ে নিল। কোন এডিটার চাইনি? এই মুহূর্তে তো অন্তত 5 থেকে 7 জন মিডিয়ার বসেরা রয়েছে। তা সকলেই চায় তো পোস্টটা। তা আমার বাড়ির সংস্কৃতিটা আলাদা। আমার বাড়ির লোকেরা কেউ চায়নি কোনোদিন যে আমি রাজনীতি করি। আমি চেয়েছি যে একটু কাছে কাছে গিয়ে বক্তব্য রাখি আর পলিটিক্যাল প্রসেসটা বুঝি। পলিটিক্যাল প্রসেসটা কিন্তু অপেড লিখে হয় না। পলিটিক্যাল প্রসেস বুঝতে গেলে একবার ডুবসাঁতার কাটতে হয়। কেটেছি 3 বছর। 3 বছরে তো তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে পারো আমাকে, তাই না? জহরদা, 2022-এও আর আবার পোস্ট গ্র্যাজুয়েশন করার ইচ্ছে ছিল না। 2022-এ যখন শিক্ষা দুর্নীতি নিয়ে তোলপাড়, শিক্ষামন্ত্রী যখন গ্রেফতার, সেই সময়ও আপনি ডিসলিউশন হয়েছিলেন, কিন্তু সেই সময় আপনি সাংসদ পদে থেকে গিয়েছিলেন, দলে থেকে গিয়েছিলেন। সেই সময় আর এই সময়ের মধ্যে তফাৎ কি গড়ে দিল? তফাৎ হলো মানুষের সাথে তফাৎ হচ্ছে। তখন কিন্তু এত টাকা এত কিছু দেখে আমি অবাক হয়ে গেছিলাম, কিন্তু তখন কিন্তু মানুষের এত আক্রোশ ছিল না। এই যে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, আমি তোমায় বলছি, আমি অল্প বয়সে রাজনীতি নিয়ে একটু ইন্টারেস্ট ছিল। ছাত্র রাজনীতি আমাদের সবারই করতে হয়েছে কম বেশি। 67-68 থেকে নিয়ে আজ অব্দি আমি এত স্বতঃস্ফূর্ত, কোনটা স্বতঃস্ফূর্ত, কোনটা মানে উৎসাহিত, কোনটা উস্কে করা হয়েছে সবই বুঝি, সবই জানি। কিন্তু এত স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি দেখিনি। আর দেখে আমি একটা চিন্তায় পড়ে গেছি যে এত লোক, এত মানুষ, এত মহিলারা রাত্রে বেরিয়ে এলো, এত এই করলো কেন? তার মানে সমাজে কোন ব্যাপারটা নিয়ে তারা আঘাত দিতে চাইছেন, কোন ব্যাপার নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন? এটাকে শুধু আরজিকর নিয়ে,
আমার ধারণা সম্পূর্ণটা আর্যিকর নিয়ে নয়। তাহলে আর কি? আমার ধারণা তা নয়। একটা হচ্ছে, আমি যদি ইংরেজিতেই বলি, একটা রিক্লেমেশন অফ স্পেস চলছে। তারা আন্দোলনটাকে নাম দিয়েছে রিক্লেম দ্য নাইট। হ্যাঁ, তার মানে একটি সময়, দিনের একটি সময়, একটি নিষিদ্ধ সময় বলা যায়, বা একটু ডেঞ্জারাস সময়, সেই সময়টা আমাদের মতন থাকতে দিতে হবে। আমরা বাধ্য হয়ে বাইরে বেরিয়েছি, আমরা রাতের ভয়ে আমরা বাড়িতে কুকড়ে বসে থাকবো না। তো রিক্লেমেশন অফ দি টাইম অফ নাইট। 2 নম্বর, এর সাথে এসে গেল যখন বিভিন্ন মোড়ে, শ্যামবাজার, হাতিবাগান, গড়িহাটের মোড়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে যাদবপুরের থানার সামনে, যাদবপুর ইউনিভার্সিটির সামনে যারা যখন চলে এলো, তারা কিন্তু স্পেসও রিক্লেম করছিল, শুধু টাইম নয়, তারা স্পেসও রিক্লেম করছিল। আর এই স্পেস মানে এলাকা আর সময়, এই দুটোকে তারা নিজেদের আয়ত্তে আনাতে তারা চেষ্টা করছিল আরেকটি ক্ষেত্রে তারা রিক্লেমেশন শুরু করুক, আর সেটা হচ্ছে সমাজের দৃষ্টি তাদের প্রতি। So it was also an ideological movement. By reclaiming space, reclaiming time, they were also reclaiming the empowerment of women. তারা চাইছিল একটা গ্যারান্টি সোসাইটির থেকে যে আমাদের এটা বাধ্য হয়ে করতে হয়, আমাদের সুরক্ষা চাই এবং আমাদের স্বীকৃতি চাই। এটা বাংলার মেয়েরাই পারে। জহরদা, আপনি নিজে গত কয়েক বছর, এমনকি যখন আপনি প্রসার ভারতের সিইও, সেই সময় দাঁড়িয়েও আপনি আপোষহীন একটা স্টাইলে কাজ করার চেষ্টা করেছেন, এবং যে কারণে আপনার রিটায়ারমেন্টের আগে আপনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। যাদের দিকে আপনার নিশানা ছিল বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, যে সময় দাঁড়িয়ে এরাজ্যের সরকার চাপের মুখে, এরাজ্যের শাসক দল চাপের মুখে, তখন আপনার এই সিদ্ধান্ত, সেটা কি পরোক্ষভাবে কোথাও বিজেপি সহজে বিরোধী শক্তি তাদের ফেভারে যাচ্ছে না? তারা যদি আমার চিঠিটা ব্যবহার করে, তাদের বোকা ছাড়া কিছু বলবো না। আমার চিঠিতে কত জায়গায় বিজেপির আসল চরিত্র, বিজেপির ধনতন্ত্রের সাথে গভীর সম্পর্ক, বিজেপির ক্ষমতার অপব্যবহার, সব কিছু লেখা আছে। তারা যদি ওটাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে চায়, তারা বোকা। আমার চিঠিতে অনেক জায়গায় বিজেপি বিরোধী কথা লেখা আছে। তারা যদি তাতে আনন্দিত হয়ে বলে হ্যাঁ বিজেপির বিরুদ্ধে কথা বলেছে, তিনি বিশাল বোকার মতন কথা হচ্ছে। আমি ইচ্ছে করেই লিখেছি, কারণ আমি জানি যে আমার ওই নীতির থেকে আমি সরব না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে জহরদা, সরাসরি জিজ্ঞেস করতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাদেরকে এই সাম্প্রতিক ডিসলিউশনমেন্ট সম্পর্কে কোনোভাবে জানিয়েছিলেন, কোনো বার্তা মারফত বা কোনোভাবে বা সরাসরি? হ্যাঁ, জানিয়েছিলেন। কি উত্তর পেয়েছিলেন? না, একটা আশ্বাস পেয়েছিলাম যে স্টেপ নেওয়া হচ্ছে, আপনি বলছেন একে সাসপেন্ড করতে, দেখবেন হবে কদিন পরে, কিন্তু এত দেরিতে হলো না। তাতে আমি যে স্টিংটা দিতে চেয়েছিলাম, যে স্টেপটা নিতে চেয়েছিলাম, এগুলো সব কিরকম যেন ভিজে গেল, এই আর কি। জহরদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বলুন। একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে এটা কিন্তু আমি নিজের উন্নতির জন্য করলে লোকে উন্নতির দিকে এগোয়, কেউ অবনতি বেছে নেয় না, তাই না? আমি নিজের মতো বেরিয়ে এসেছি, আমি মানুষের কাছে চলে এসেছি। আবার খুব ভালো লাগছে সাধারণ মানুষের সাথে, রাজনৈতিক ব্যক্তি না হয়ে আমি কথা বলতে পারছি, আমি সুশীল সমাজে ফিরে এসেছি। আমার কাছে সেটা বিশাল আনন্দের ব্যাপার।